সেটা হচ্ছে কি তোমাদের সিভিতে অনেকের মার্ক কম আসছে বলে অনেকের যেটা কনফিউশন আসছে এই বিষয়টা কিছু কমন মিস্টেকের কারণে আসছে। যেমনটা বলেছিলাম, যখন আমরা জার্নাল লিখবো তখন ডেবিট ক্রেডিট লেখার সময় আগে লিখবে ডেবিট পার্টিকে, পরে লিখবে ক্রেডিট পার্টিকে। সবাই অ্যান্সারটা পারলেও জাস্ট ক্রেডিটটা আগে ডেবিটটা পরে লিখছি, এই জন্য মার্কস কাটা গেছে। আমার কথা ক্লিয়ার শুনতেছো? আমি সবার ক্লাসে বলেছি অবশ্যই ডেবিট পার্টি আগে হবে, ক্রেডিটটা পরে হবে। সবাই আগে ক্রেডিটটাকে লিখে দেন ডেবিটটাকে লিখে। আবার বলেছিলাম জার্নাল লেখার সময় যে ধরনের এক্সপেন্স হয় এটাকে ক্লিয়ারলি বলতে হবে এটা কোন ধরনের এক্সপেন্স। শুধু এক্সপেন্স দিতে কিন্তু ডুয়েল এন্ট্রিতে হবে, কিন্তু সেটা জার্নালের ক্ষেত্রে হবে না। আবার অনেকে ডুয়েল এন্ট্রি করেছো প্লাস ঠিক মতো দেওয়া প্লাস মার্কস অপশন ঠিক মতো করো নেই, ওখানে মার্কস কাটা গেছে। ঠিক আছে, তারপর আমি আগামীকালকে সুযোগ দিচ্ছি, যদি কারো কনফিউশন থাকে যে খাতা দেখতে যাচ্ছ যে সিটি খাতা দেখবা, তাহলে তারা আগামীকালকে দুপুর 1টার মধ্যে তোমরা চলে আসবা। যারা দেখবা তারা সবাই একসাথে চলে আসবে, খাতা দেখাবো, সমস্যা নেই। ওকে, কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কালকের দিন এবং আজকে আমি যেটা রিভিউ নিচ্ছি, রিভিউ না, তোমাদের বলা কোশ্চেন গুলো সলভ করার ট্রাই করবো। আর আগামীকালে খাতা দেখাবো, তার কালকের পরে আর কাউকে কোনো স্কোর দিব না আমি দেওয়া, আমি মান জমা দিয়ে দেবো আগামীকালকে। আচ্ছা, এখন বলো আসলে প্রবলেম কি নিয়ে? আমি তো এভাবে আসলে রিভিউ ক্লাস নেই না, বাট তোমাদের ইস্যু গুলো শুনতে হবে তাহলে আমার। স্যার একটা প্রবলেম ছিল হচ্ছে ট্রানজাকশন অ্যানালাইসিস 4 নম্বর যেটা অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া ছিল, তো ওখানে বলা ছিল যে হচ্ছে ব্যাংক থেকে $700 লোন নিছে, লোন নেওয়া হয়েছে। তো ওইটা যখন আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবো ক্যাশ ফ্লোতে, তখন ওইটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যাওয়ার কথা না? আমি যেটা লোন নিব সেটা আমার ইনভেস্টমেন্টে আসবে, ফাইন্যান্স চার্জ শুধুমাত্র আমার ওনার্স ক্যাপিটাল ড্রয়িং। কারণ ব্যাংক থেকে লোন নিচ্ছে, এটা আমি ইনভেস্টমেন্ট পারপাজে নিচ্ছি, আমি ইনভেস্টমেন্টের জন্য নিচ্ছি, এটা আমার নিজের ক্যাশ টাকা না। ওকে, সেটা আমার ইনভেস্টমেন্ট যাবে, নট ফাইন্যান্স। ওকে স্যার। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল যে, হ্যাঁ জি স্যার গট ইট। তো আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে মানে কোশ্চেন ব্যাংকগুলোতে দেখলাম যে হচ্ছে আসছিল যে হচ্ছে সিওজিএস ক্যালকুলেট করতে বলছে, তারপর বলছে যে এটা অল্টারনেটিভ কোনো ইনভেন্টরি সিস্টেমে এই সিওজিএস টা ক্যালকুলেট করা যাবে কিনা। তো ওইটা অ্যাকচুয়ালি স্যার অ্যানসারটা কি হবে? মানে পারফেক্ট বলতে পারবা ঠিক মতো? বোঝায় একটু কি বললা, বুঝিনি আমি। কি কোশ্চেনে আরেকবার একটু বলো। সিওজিএস ছিল মানে কি ছিল? মানে হচ্ছে সিওজিএস বের করার জন্য মানে ডাটা দেওয়া ছিল, তারপর বলছে যে এইটার অল্টারনেটিভ কোনো ইনভেন্টরি সিস্টেমে এই সিওজিএস টা ক্যালকুলেট করা যাবে কিনা বা এই সিওজিএস টা ফাইন্ড আউট করা যাবে কিনা। সেটা তোমার সিস্টেম দুইটা, পিরিয়ডিক আর প্রিপেচুয়াল। তো প্রিপেচুয়াল বেলা আমরা যেটা বলেছিলাম যে কন্টিনিউয়াস ট্র্যাক করা, আর পিরিয়ডিকে ছিল যেটা আমার শুধুমাত্র ট্র্যাক হবে না, লাস্টে একটা কাউন্টিং করে দেখা হবে যেখানে কতটুকু রেস্ট ইনভেন্টরি আছে। এখন তোমাকে এটাকে ট্রিক কোশ্চেন, তোমাকে যখন কোশ্চেনে বলা হবে যে আমরা একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে যে আমরা দেখলাম যে আমাদের ইন হ্যান্ড এতগুলো আছে, তো এই সার্টেন পিরিয়ড পরে মানেই হচ্ছে এটা পিরিয়ডিক, সেটা এখানে প্রিপেচুয়াল কোনো অপশন নাই। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সো এটা অ্যান্সার এভাবেই হবে, যেটাতে আমরা রেগুলার ট্র্যাক করতেছি না, আমরা পারচেজ করার পরে ম্যানুফ্যাকচার করলাম এবং লাস্টে গিয়ে আমরা এন্ড অফ দ্য পিরিয়ড আমরা গিয়ে কাউন্ট করে দেখলাম এখানে রেস্ট অ্যামাউন্টটা কত। সেখানে কিন্তু 13 পিরিয়ড পর মানে কিন্তু পিরিয়ডিক, সেখানে আর কোনো ইনভেন্টরি কারণের সুযোগ নাই। ইটস এ ট্রিক কোশ্চেন। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন একটা হচ্ছে স্যার, ট্রানজাকশন অ্যানালাইসিস নো এন্ট্রি হবে, ওগুলো কি আমাকে হচ্ছে জার্নালে তো বলা লাগবে না যে নো এন্ট্রি হবে, বা ট্রানজাকশন অ্যানালাইসিসও কি বলা লাগবে? অবশ্যই বলতে হবে, অবশ্যই বলতে হবে। আর আরেকটা আমি পুরোপুরি ক্লিয়ার করে দিই আজকে, যদি কেউ দেখো যে কোনো ট্রানজাকশনের কোনো ডেটা নাই বা এটা মনে হচ্ছে এখানে নো ট্রানজাকশন বা নো এন্ট্রি, এই নো ট্রানজাকশন এই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আমাকে জার্নালের মধ্যে লিখতে হবে, ক্লিয়ারলি শুনে নেই। এখন হতে পারে কি স্যার আমরা ডেট থাকবে না, অবশ্যই একটা জার্নালে ডেট থাকবে তো নাকি, তো ওই ডেটটা লিখবো আমরা অ্যাজ লাইক এরকমটা, আমরা ডেটটা লিখবো, ডেট লিখার পরে ঠিক আমরা যেখানে একটু দেখাই, একটা মনে করো একটা জার্নাল দেখা যাচ্ছে কি না স্যার শেয়ার হয়নি। আচ্ছা ওয়েট, দেখা যাচ্ছে এখন? জি স্যার দেখো। আচ্ছা, বললাম যে আমি যেখানে সবগুলো এন্ট্রি করলাম, এখানে যে ডেট গুলো দেওয়া, সাপোজ এখানে কোন 3 নাম্বার সে মার্চ 3, এটা আমার নো ট্রানজাকশন।
এটা আমরা মার্চ 3 লিখবো, লিখে এই যে আমাদের এখানে অ্যাকাউন্ট টাইটেল লিখি সেখানে লিখে দেবো নো ট্রানজেকশন। এর দিকে কিছু লেখা লাগবে না, যেটা আরো নাই, লেখা কিছু নাই, জাস্ট ডেটটা থাকবে। অ্যাকাউন্ট টাইটেলের জায়গায় লিখবো আমরা এখানে, লিখবো এখানে নো ট্রানজেকশন লিখে বাকি রোটা আমরা ফাঁকা রাখবো। বাট এটাকে আমার লিখতে হবে এখানে নো ট্রানজেকশন আর নো এন্ট্রি, যেটা লেখো তোমরা। ওকে, সিমিলারলি শুধু জানালে না, যখন তোমরা এটাকে তোমরা আবার টেবুলার করবা, টেবুলার সময়ও টেবুলারে ওই এক যেখানে তোমার নোটেড আছে ওই জায়গাটা নো এন্ট্রি লিখে রাখবো। এটা কাউন্ট করতে কিছু নাই, কাউন্ট হবে না, বাট নো এন্ট্রি কথাটা বা নো ট্রানজেকশন লিখতে হবে। বুঝতে পেরেছো? স্যার টেবুলার অ্যানালাইসিসে কি ডেটটা দেওয়া ম্যান্ডেটরি? না, ম্যান্ডেটরি নেই, কোনো অপশন নাই। ডেট থাকলে সেটা কনফিউজিং, এটা ডেট দেওয়ার প্রয়োজন নেই। স্যার ডেটের বিষয়টা যদি একটু বলতেন স্যার, যদি ইললজিক্যাল কোনো ডেট থাকে, যেমন মার্চ আপনি জুনের 31 অথবা ফেব্রুয়ারি 30 যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কি কোনো ম্যাটার করে এগুলা? এটা দেওয়া আই থিঙ্ক তো থাকবে না, থাকলে তোমরা সেভাবে লিখে দাও, সমস্যা, কোশ্চেন তো উইথড্র করা যাবে না। দেখা অনেক সময় টাইপিং এ মিস্টেক হয়, বা যারা টাইপ করে ওখানে ক্লাস ফাইনাল টাইপ কোশ্চেনটা করে হয়তো আবার মিস্টেক হয়ে গেছে, তোমরা সেটাকে সিরিয়াল ভাবে লিখে দিও, ইস্যু করবে, ব্যাপারটা কোনো এটা আমরা স্যার আরেকটা ছিল, টিউবুলার ফর্মে যদি অ্যাকাউন্ট রিসিভেবলের আর হচ্ছে আমার যদি অ্যাসেটের মধ্যে যদি আমার ইন্স্যুরেন্স পলিসি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি আমার দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা টেবিলের আলাদা আলাদা কলাম করা লাগবে? আর না 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 না, আমি বলি আমরা অ্যাসেটে যেটা আমরা ফিক্স করেছি এখানে যে আমার ক্যাশ, ক্যাপিটাল, কি বলে না, ক্যাশ, সাপ্লাইজ, ইকুইপমেন্ট আর রিসিভেবল, রাইট? চারটা বলেছি যেরকমটা, হ্যাঁ, এই চারটাই ফিক্স না। পরিষ্কার করে দেখো, আমার এখানে অ্যাকাউন্ট রিসিভেবল নাই, এ আর নাই, তাহলে আমি আর লিখবো না। আমার সাপ্লাইজ নাই, তাহলে লিখবো না। আমরা এখান থেকে প্রিপেড ইন্স্যুরেন্স, আমি এখানে লিখবো ক্যাশ প্লাস প্রিপেড ইন্স্যুরেন্স। আমার এই অ্যাসেটের অপশন গুলো ডিফারেন্ট হতে পারে, এই ক্ষেত্রে আমরা চাইলে যেটা থাকবে যেটা নাই সেটা বাদ দিতে পারি, যেটা আছে সেটা আমরা এখানে অ্যাডও করতে পারবো। কিন্তু দেখো খেয়াল করে যে আমাদের লায়াবিলিটি কলাম এখানে কিন্তু অ্যাকাউন্টস বা নোটস যে কোনো একটা, এপি আর এনপি, আবার কি আছে দেখো এখানে স্যালারি পেয়েবল, এটা কিন্তু এখানে অ্যাড হতে পারে, তাই না? লায়াবিলিটির মধ্যে না? আবার মনে করো তোমার এখানে আর কি আছে, যেমন আনআর্নড সার্ভিস রেভিনিউ, এটাও কিন্তু কোনো লায়াবিলিটি, এটা কোথায় লিখবা, তাই না? এটাই মনে রাখবা। আমি একটু ক্লিয়ার করি, লায়াবিলিটি সবগুলো সেম, সেটা আমার এপি হোক, এনপি হোক, আমার আনআর্নড হোক, সব লায়াবিলিটি সেম। এই ক্ষেত্রে সবগুলা অবলিক দিয়ে দিয়ে একটা কলামে করতে পারবো, যেমন এখানে করা আছে অ্যাকাউন্টস পেয়েবল অর নোটস পেয়েবল। ওকে, কথা বুঝতে পারলাম? এখানে যেমন করেছি যে এপি অর এনপি, তাহলে তোমরা এভাবে এখানে অবলিক দিয়ে তোমরা আনআর্নড লিখতে পারো, স্যালারি পেয়েবল লিখতে পারো, কোনো ইস্যু নাই। কিন্তু অ্যাসেটের পোর্শনের বেলায় চাইলে যে ডাটা নাই সেটাকে বাদ দিবা, যেটা সেটাকে অ্যাডও করতে পারো। আর ইকুইটি পার্ট তো ফিক্সড, ওখানে চেঞ্জ হওয়ার কিছু নাই। আমার কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর স্যার টেবুলার অ্যানালাইসিস কি ডেট ওয়াইজ লেখা ম্যান্ডেটরি, মানে ট্রানজাকশন গুলো ডেট ওয়াইজ জানালে? টেবুলার স্যার, টেবুলার অ্যানালাইসিস জানালে তো ডেট ওয়াইজ লিখতে হবে। টেবুলারে তো বলি, টেবুলার ডেট দেওয়ার প্রয়োজন নাই বলেছে, বাট স্টেটমেন্ট গুলো তোমরা সিকোয়েন্সিয়ালি করবা, যে সিকোয়েন্সে যখন কোশ্চেন সেই সিকোয়েন্সে করবে, ডেট দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার রেফারেন্স লাগবে, রেফারেন্স কি আমি বলেছি রেফারেন্স, আমি জার্নাল বা লেজার করার সময় রেফারেন্স কলমটা রাখবো, ওখানে দেখা দরকার নেই কোনো কিছু, ঠিক আছে? লেখা দরকার, ওখানে মার্কগুলো লিখবা, যেটা তোমরা যে 301 যেটা কমন, আমি কোনটা বলি যেটা তুমি জানো না, সে এমনটা তোমার জানো না সেটা, এটা লেখা দরকার নেই, আমি পড়াই নাই, এই ধরনের কিছু থাকলে তোমার লেখার প্রয়োজন নেই, কিন্তু যেগুলো পরে সেগুলো লিখবা। স্যার যে নো ট্রানজাকশন থাকলে কি সেটা হচ্ছে লেজারে এটা ইনক্লুড করতে হবে? লেজারে নো ট্রানজাকশন না, এর দরকার নেই। আচ্ছা, জানালে কি আছে? স্যার আপনার সেটা একটা মেথ ছিল ওখানে জার্নালে, স্যার আপনি নো ট্রানজাকশন ছিল একটা, কিন্তু আপনি ওটা জার্নালে দেখান নাই, এই জন্য ভাবছিলাম যে এটা হবে না হয়তো। না ঠিক আছে, এটা আমি ক্লাসে বলেছিলাম বা দেখানো হয়নি, তোমরা দিবা। স্যার লেজার করার সময় আমার কি সিকোয়েন্স মেইনটেইন করার দরকার আছে, যে প্রথমে ক্যাশের লেজার দেন অ্যাকাউন্টস রিসিভেবল লেজার? সেটা করলে তোমার জন্যই বেটার। দেখো ক্যাশটা কিন্তু মাল্টিপল হয়, অন্য মাল্টিপল সহজে হয় না, খুব কম। সো ক্যাশ তুমি আগে করে ফেলো, তোমার জন্য ইজি হয়ে গেল ব্যাপারটা। এটা আসলে ফরম্যাট হচ্ছে তুমি আইডিয়ালি তোমার প্রথমে ক্যাশটাকে করবা, তারপর এগুলাকে সিরিয়াল বাই আসবা। স্যার একটা কথা ছিল, ম্যান্ডেটরি না মানে সিকোয়েন্স মেইনটেইন করা, ইটস নট ম্যান্ডেটরি, বাট তোমার জন্য এটা সুবিধা, তুমি আগে ক্যাশটাকে করে ফেলে তোমার জন্য সুবিধা। স্যার স্যার একটা কথা ছিল, হলো প্রিপেড ইন্স্যুরেন্স যে আছে স্যার, এটা আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এই দুইটার एग्जांपल যদি একটু দিতেন স্যার। আরেকটা যে স্যার আর হলো আনআর্নড সার্ভিস রেভিনিউ, আমি শুরুতে একবার ক্লিয়ার করি, এখানে যদি বলা হয় যে একটা ওনার বা যে শেয়ার হোল্ডার, সে
তার ইয়ারলি বা অ্যানুয়ালি সে তার ইন্স্যুরেন্স পে করলো, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করলো, এটা হচ্ছে তার অ্যাসেট। কথাটা বুঝি, এটা তার অ্যাসেট। এখানে কি হবে, ক্যাশ মাইনাস আর ইন্স্যুরেন্স হবে ডেবিট। আর যদি এমনটা আসে যে আমি ইন্স্যুরেন্স করার জন্য শুরুতে আমার একটা ডকুমেন্টেশন কস্ট যায়, আমার কিছু ব্রোকার ধরতে হয়, আমার ডকুমেন্ট তৈরি করতে হয়, আমার কিছু ফর্ম ফিল আপ করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, এগুলো হচ্ছে ইন্স্যুরেন্স তৈরির কস্টিং বা ইন্স্যুরেন্স যাওয়ার একটা কস্টিং, এগুলো কিন্তু আবার এক্সপেন্স। তখন আবার কিন্তু হবে এক্সপেন্স আর ক্যাশ। এরকম একটা কোশ্চেন ছিল কারো ডিপার্টমেন্টে, যদি বলা হয় যে দ্য ওনার পেইড দ্য কস্টিং অফ ইন্স্যুরেন্স ওপেনিং এত টাকা, তার মানে সে ইন্স্যুরেন্স খোলার জন্য এখানে খরচ করতেছে, যদি ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাড হচ্ছে না, এই ক্ষেত্রে তাকে ক্যাশ মাইনাস হবে আর এক্সপেন্সও মাইনাস থাকবে। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার, দা ওনার ওপেনস এ ব্যাংক অ্যাকাউন্ট কস্টিং এত, সেই ক্ষেত্রে স্যার কি হবে? দা ওনার ওপেনস এ ব্যাংক হবে কি, ওনার ব্যাংক অ্যাকাউন্ট খুললো, তার কস্টিং এত, তার মানে ওই টাকাটা ব্যাংকে জমা হচ্ছে। এই জানি বলো, তুমি যখন ব্যাংকে অ্যাকাউন্ট করবে তোমাকে একটা সিকিউরিটি মানে রাখতে হয়, সে 1000 টাকা, তোমাকে এটা ব্যাংক দিবে কোনো ব্যাংক? সেটা কি তোমার ডিপোজিট হয়ে গেল? হয়নি, তার মানে কি হবে, এক্সপেন্স। কস্টিং এটা একটা এক্সপেন্স, খরচ। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন একটা উদাহরণ। ডেপ্রিসিয়েশন মানে কি বুঝি আমরা, আমার যে যন্ত্রপাতি এগুলো রিপেয়ার করা লাগতেছে, যেটা আমার ক্ষয় হচ্ছে এই সময়টা। সো একটা ফ্যাক্টরিতে এট এ টাইম কয়েকটা মেশিন যখন, অ্যাকুমুলেট মানে কি, সমন্বিত, তো কয়েকটা মেশিন যখন মিলে আমার একটা খরচ আকার দাঁড়াইলো, বা আমি এটা মেশিনটা আমার বাদ, এটা চলবে না, তখন কি হচ্ছে, মেশিন গুলো আসলে ভ্যালু থাকে, যেটা আমার সেলিং করে ভ্যালু পাবো, ওইটা হচ্ছে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আমি যদি বলি আমার উইভিং মিলে আজকে 10টা মেশিন একই সাথে ব্রেকেজ হয়ে গেছে, এটা চলতেছে না, ব্রেকডাউন হয়ে গেছে, এই 10টা মেশিনের এখন যে মূল্য আছে, এটা কিন্তু আমার জন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আমার জন্য একটা অ্যাসেট। কারণ আমি সেল করলে আমি একটু স্লোয়ার দামে টাকা পাবো এখান থেকে। স্যার স্লাইডে একটা ম্যাথ এরকম ছিল যে রেভিনিউ ছিল 3500 টাকা রেভিনিউ, যার মধ্যে হচ্ছে 1500 টাকা হচ্ছে আমি ক্যাশ পেয়েছি এবং বাকি 2000 টাকা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে তো স্যার এখানে 3টা এন্ট্রি হচ্ছে না। স্যার এটার জন্য জার্নালে আমি ডেবিট ক্রেডিট কিভাবে লিখবো? জার্নাল ডেবিট দেখাই দিই, এটা একটা অপশন। আমি দেখো আমার কাছে এটা দেওয়া আছে জিনিস। জি স্যার, অ্যাকাউন্টিং বেসিক স্লাইডের একদম লাস্ট ম্যাথটাতে, ওইটাতে রেকর্ডিং এ দেওয়া আছে, অ্যাকাউন্টিং এ না। আচ্ছা জি দেখো স্যার দেখাচ্ছি। এই দেখো, দেখছো ইকুইপমেন্ট। ট্রিপল এন্ট্রি। জি স্যার, হ্যাঁ ঠিক আছে, এখন ক্লিয়ার? জি জি স্যার। স্যার এই রেফারেন্স গুলো কি দেওয়া লাগবে? কালকে পরীক্ষা যদি আসে স্লাইডে থাকা জিনিসটা যদি না বুঝলে কিভাবে হবে? স্যার টেবুলার অ্যানালাইসিস স্যার ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা, যে মানে কখন আমি অ্যাসেটে এন্ট্রি করব আর কখন এক্সপেন্স, এটা যদি আরেকটু ক্লিয়ার করতেন তাহলে। আমি বলছি, যখন বলবে যে কেউ তার ইন্স্যুরেন্স প্রিমিয়াম জমা দিচ্ছে, প্রিমিয়াম জমা মানে আমার টাকা আমার জমা হওয়া, তখন এটা অ্যাসেট। আর ইন্স্যুরেন্স খোলার জন্য ওপেনিং এর সময় যে কস্টিং যাবে, ডকুমেন্ট কস্টিং, ফর্ম ফিল আপ কস্টিং, অ্যাপ্লিকেশন কস্টিং, এগুলো হচ্ছে আমার খরচ, এটা কিন্তু জমা হবে না আমার কাছে। একটা হলো কস্টিং, খেয়াল করে দেয়, একটা হচ্ছে কস্টিং আর একটা হচ্ছে আমার প্রিমিয়াম, এটা ডিফারেন্ট জিনিস। প্রিমিয়াম আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, বাট কস্টিং আমার এটা চলে গেছে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার জেনারেল লেজারে আপনার অ্যাসাইনমেন্টে যেগুলো সলিউশন দেওয়া আছে সেখানে দেখা হ্যালো স্যার পিরিয়ডিকের সাহায্যে স্যার সিওজিএম যে নির্ণয় করতে বলে স্যার, এটা কি পরে আর কাকে সমস্যা? হ্যাঁ স্যার, পিরিয়ডিকের সিস্টেমের সাহায্যে যে সিওজিএম নির্ণয় করতে কি রে
হ্যালো, জি স্যার, কথা শোনা যাচ্ছে তো? হ্যালো স্যার, আপনি শোনা পাচ্ছেন আমাদের কথা? হ্যালো, হ্যালো স্যার, শোনা যাচ্ছে? বলো। স্যার হ্যালো বলো। স্যার, জেনারেল লেজারের ক্ষেত্রে আপনার অ্যাসাইনমেন্টের যে সলিউশন গুলো দেওয়া আছে সেটা প্রতিটা পার্টির উপরে জেনারেল লেজার টার্মটা লেখা, এটা কি লিখতে হবে? হ্যাঁ, লিখতে হবে। যদি কেউ টাইমে শর্ট পাবে লেখা যাচ্ছে না, তখন কোনো সমস্যা নেই। স্যার এটা না লিখলে হয় না স্যার, এটা স্যার লিখতে গেলে স্যার অনেক আচ্ছা। টাইম লাগে। স্যার একটু কমায় দেন স্যার, রেফারেন্স অনেক নাম্বার কথা বলি। রেফারেন্স নাম্বারটা আমার স্লাইডে যে কটা রেফারেন্স নাম্বার দেওয়া আছে বা যে টার্মগুলো আছে এগুলো তোমরা মেমোরাইজ করে লিখবা। যদি দেখো যে এর বাইরে কোনটা আছে যেটা তোমরা জানো না বা আমার স্লাইডে নাই, সেটা লেখা প্রয়োজন। স্যার আমি রেফারেন্স নাম্বার বলতেছি না স্যার, জেনারেল লেজার তৈরি করার না, বুঝতে পারছি, তোমারটা বুঝছি, আমি এক্সট্রা বললাম। বলো, তারপরে বলো কি। স্যার সিওজিএম এর একটা ক্যালকুলেশনের ম্যাথ ছিল লাস্ট ইয়ারের কোশ্চেন। তো আমার এখানে ফিনিশ গুড ইনভেন্টরি দেওয়া ছিল সাপোজ 3.5 লাখ টাকার মতো। বলতেছে যে কোম্পানি ডিসাইডেড টু ম্যানুফ্যাকচার ফিনিশড গুড 8.5 লাখ টাকা এরকম। তো স্যার ডিসাইডেড টু ম্যানুফ্যাকচার ফিনিশ গুড এটা দিয়ে স্যার কি বোঝাচ্ছে আসলে? যে বর্তমানে মানে ওই সময় পরে রাখতেছে আরো কিছু প্রোডাক্ট বানাবে, সেটা ডিসাইডেড। লাস্ট টাইম একটা এটা না স্যার, এটা কোশ্চেন ব্যাংকের একটা ম্যাথ ছিল। তো স্যার এটা কি সিওজিএম বোঝাচ্ছে নাকি স্যার? মানে এখান থেকে ম্যানুফ্যাকচার মানে সে নিজে বানাবে, পারচেজ বলে নাই। সে ডিসাইড করা মানে এখন সে আরো কিছু ম্যাটেরিয়াল অ্যাড করবে বর্তমানে কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার জন্য। ওকে স্যার এই স্যার আরেকটা কোশ্চেন, মানে এখানে কিছু বলে দেয় না যে আমরা হ্যান্ড ডে বা পিরিয়ডিক টাইম ইউজ করছি কিনা স্যার। এখানে পরে জিজ্ঞেস করছে স্যার ক্যান ইউ অ্যাপ্লাই এনি অল্টারনেটিভ ইনভেন্টরি। কেন মনে হবে না? এখানে দেখো তো লেখা আছে লেস ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। সো এন্ড অফ দ্য কোন মেথডে কাউন্ট করে? প্রিপেচুয়ালি করে না পিরিয়ডিকে করে? তাহলে বুঝার উপায় নাই কেন? স্যার একটু স্যার ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এই দুইটা স্যার একটু যদি বলতেন স্যার। তোমার আচ্ছা, অ্যাকুমুলেটেড কোনটা হচ্ছে? অ্যাকুমুলেটেড কোনটা যেটা তুমি সেল করলে ভ্যালু পাবা, এটা তোমার অ্যাসেট। আর শুধু ডেপ্রিসিয়েট এক্সপেন্স, এটা তোমার কি না রিপেয়ারিং এ তোমার খরচ হয়। সে একটা মেশিন বারবার ব্রেকডাউন হয়, রিপেয়ারিং এ তোমার যে খরচ হয় এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এবার বুঝতে পারছি? তো তোমার একটা মেশিন তুমি একেবারে অকেজ, এটা আর রিপেয়ার করার কিছু নাই, তখন সেটা সেল করে টাকা পাবা, এটা হচ্ছে তোমার অ্যাকুমুলেটেড অ্যাসেট, তোমার এটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আর অনলি ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে তোমার যেটা রিপেয়ার করা লাগতেছে এটা ক্ষয়ের কারণে, ওটা তোমার কোনো খরচ না, মেইনটেনেন্স কস্ট, দ্যাটস দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ওকে, নেক্সট তাহলে করো, নেক্সট আর কে? স্যার লেজারে হচ্ছে আপনার রেকর্ডিং স্লাইডে এক্সপ্লেনেশন যে পার্টটা খালি রাখা হয়েছে, তো আমরা কি এক্সপ্লেনেশন লিখতে হবে এটা নাকি ফাঁকা রাখতে কোনো সমস্যা? অ্যাসাইনমেন্ট না স্যার, অ্যাসাইনমেন্ট না, আপনার রেকর্ডিং প্রসেস যে স্লাইডটা এটা। এখানে খালি আছে কথা বলো তো, এখানে সব জায়গায় ডিটেইলস করে দিচ্ছে না, এখানে বলে দিচ্ছে তোমাদের ফরম্যাটে করবা না। ও ওকে স্যার। জানালে এখানেও করা, জানালেন যে জায়গাটা লেখা আছে না, প্রতিটা লেখা আছে, খেয়াল করে লেখা আছে, লিখবা, এক্সপ্লেনেশন লাগবে। আচ্ছা লেজার, তুমি লেজারে বললা? জি স্যার। লেজারে এখানে নাই, আমার অ্যাসাইনমেন্ট অনুযায়ী করবা। আমি অ্যাসাইনমেন্ট যেভাবে দিয়েছি সেভাবে তোমরা করবা। ওকে স্যার। স্যার রেফারেন্সটা কি লাগবে স্যার? লাগবে। দেন নেক্সট, এত জানা তো কোন ট্রানজাকশন এগুলো নিয়ে কোনো কথা বলতে না স্যার। কোন ট্রানজাকশন ডেটে যদি দেখা যায় যে অ্যাপয়েন্ট করছে 4 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে, ওইটা কি ট্রানজাকশন দিব নাকি দিব না? অ্যাপয়েন্টমেন্টে টাকা দিবা? অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কেবল, কোন ট্রানজাকশন ওই দিন অ্যাপয়েন্টমেন্টের সময় কি তুমি টাকা পে করবা? না। তো হোয়াই ইজ ট্রানজাকশন? এটাই কনফিউজিং আর। কেন কনফিউজিং?
তুমি একটা জব নেও, তোমাকে একবার তোমার টাকা দিচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওই ক্যাশ ফ্লোর হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এ কোন কোন প্রপার্টি থাকবে আর ফাইন্যান্স শুধু হচ্ছে ওনার্স এর ক্যাপিটাল ড্রয়িং, বাদ বাকি সব ইনভেস্টমেন্ট। স্যার মেশিনারি কেনা ইনভেস্টমেন্ট, ওকে, ব্যাংকে লোন নেওয়া ইনভেস্টমেন্ট। স্যার প্রিপেইড ইন্স্যুরেন্স কি ইন্স্যুরেন্স? অ্যাসেট। স্যার ওটা কি ইনভেস্টিং এর ভিতরে যাবে? কোনটা স্যার ক্যাশ ফ্লোর মধ্যে যে তিনটা অ্যাক্টিভিটিস আছে এই তিনটার মধ্যে স্যার ডাটাগুলো একটু আরেকবার ক্লিয়ার করে দিলে ভালো হতো স্যার, মানে কোন কোনটা কি কি ইউজ হয়। মানে তোমরাই একটা গ্রুপ, সেটা আমি না এক্সামের আগের দিনে পড়ানো লাগতেছে। তোমরা কোনটা ছিল বেসিকে? ক্যাশ ফ্লো কোনটা পড়ে? জি স্যার অ্যাকাউন্টিং বেসিকে আছে। এটা কি করছে? কি দিলাম অ্যাসাইনমেন্ট? জি স্যার এই যেগুলো। আচ্ছা কি আছে বলো। আমার ইনকাম স্টেটমেন্ট শুধুমাত্র আমার নরমাল যে ক্যাশ ফ্লো, রেভিনিউ আর এক্সপেন্স কি সেটা, কোনো ক্যাশ ফ্লো না, নরমাল রেভিনিউ কি আর এক্সপেন্স কি বিয়োগফল করে ইনকাম স্টেটমেন্ট শেষ। দেন আমার যেটা ওনার সিকিউরিটি, এখানে কি আসবে, আমার ইনভেস্টমেন্ট কি ছিল আর এখান থেকে প্রফিটটা কি আসবে, মাইনাস কি হবে ড্রয়িং কি ছিল। তোমাদের ক্যাশ ফ্লো নিয়ে সমস্যা না, ক্যাশ ফ্লোটা দেয়। এবং তিনটা পার হচ্ছে ক্যাশ ফ্লো অপারেটিং, শুধু অপারেটিং কোনটা আমার রেভিনিউ থেকে অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো কোনটা, আর এক্সপেন্স আমার অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো, বিয়োগফল হচ্ছে মানে আমি আসলে কত টাকা প্রফিটে পেয়েছি ক্যাশ টাকা, এটা হচ্ছে আমার এই অপারেটিং এর ক্যাশ ফ্লো। ইনভেস্টিং আসবে কোনটা, আমরা কোন ইকুইপমেন্ট কিনলাম কিনা, কোনো ল্যান্ড কিনলাম কিনা, সেখানে টাকা যাবে আসবে না, আর যদি ব্যাংকের লোন নিয়ে টাকা আসে, নাই। এবার ক্যাশ ফ্লো ফাইন্যান্সে কোনটা, ওনার এন্ড ড্রয়িং, মানে ওনার এখানে কি ইনভেস্ট করে, আবার ড্রয়িং কোনটা করে। তিনটা নেট ফল হবে এখান থেকে ক্যাশ এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, নেট ইনক্রিজ ইন ক্যাশ। সাথে আমি কি এড করবো যে আমার আগের কোন বছরের বা আগের গত পিরিয়ডে কোনো টাকা আছে অ্যাড করে দিয়ে এটাকে আমি এন্ড অফ দ্য পিরিয়ড লিখতে পারি। ওকে স্যার আমি যদি কোনো ল্যান্ড বিক্রি করে দিই তাহলে এটা কোথায় যাবে স্যার? ল্যান্ড সেল করে দিয়ে টাকা আসবে। হ্যাঁ তাহলে এটা কি ইনভেস্টিং এ দিব? হ্যাঁ এটা ইনভেস্টিং এ যাবে, তুমি তো টাকাটা ইনভেস্টই করবে তাই না? তাহলে এটা তখন পজিটিভ হবে তাই না স্যার? হ্যাঁ পজিটিভ, টাকা আসলে তো ক্যাশ ফ্লো পজিটিভ। আর ইকুইপমেন্ট কিনলে বা ল্যান্ড কিনলে তখন নেগেটিভ হয়, চলে গেল টাকা, চলে গেল, তখন মাইনাস ব্র্যাকেট দিবা। শুধু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ব্র্যাকেট দিতে হবে, বাকিগুলো না দিলেও চলবে। জি স্যার। স্যার যদি প্রিভিয়াস মান্থের কোনো টাকা থেকে থাকে তো তাহলে এটা হচ্ছে যখন আমি টেবুলার অ্যানালাইসিস করব ওইখানে কি এটা এন্ট্রি করতে হবে? না না ওখানে দরকার নেই, এখানে লিখবা যে ক্যাশ এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। এই বিগিনিংটা হচ্ছে লাস্ট পিরিয়ডের এন্ডিং। আচ্ছা মানে এই স্টেটমেন্টে আসবে, টেবুলারে আসবে না, স্টেটমেন্টটা টেবুলারে আসবে না, স্টেটমেন্টটা টেবুলারে তো হচ্ছে বর্তমান কালে, আগের বছরের তো না। আচ্ছা কেউ যেন কোশ্চেন করছিল যে প্রিপেড ইন্স্যুরেন্স কি হবে। প্রিপেড ইন্স্যুরেন্স যদি ক্যাশ যায় সেটা আবার এই ইনভেস্টমেন্টে অ্যাড হবে, আমার ইনভেস্টমেন্টের পর্যায়ে। আমি তো আমার নিজের টাকা দিচ্ছি না, আমি এখানে ব্যবসা লাগাচ্ছি না, ঠিক আছে। ওই জন্য থাকলে ইন্স্যুরেন্স আমরা ইনভেস্টের মধ্যে লাগিয়ে দিলাম। আর কোনো কথা? সোল্ড ল্যান্ড ফর ক্যাশ। হ্যাঁ সোল্ড ল্যান্ড চলে গেল, ক্যাশ আসবে। জি স্যার। এন্ড ইটস কস্ট ইজ এত স্যার, লাস্টে এটা বলেছে কস্ট বলেছে স্যার। ও মানে হচ্ছে দামটা এত আর স্যার ডুয়াল এন্টিটি তো স্যার ক্যাশ আর হচ্ছে স্যার ইনভেস্টমেন্ট হবে স্যার।
কি ডুয়েল এন্ট্রিতে মাইনাস হবে, ইকুইপমেন্ট এন্ড কমে যাবে, ক্যাশ বাড়বে। আচ্ছা কালকে পরীক্ষা কার কার 3-2 না 3-1? তো 3-2 3-2 তোমরা কি 2 লেভেল আছো না এখানে, সিনিয়র জুনিয়র নাকি? জি স্যার। আর কি তোমাদেরটা কবে, জুনিয়রটা কবে, 3-1 কবে? স্যার 19 তারিখ। একবার হয়ে গেল। আর কোনো কারো কোশ্চেন আছে কিছু নিয়ে? স্যার জেনারেল লেজারে মনে করেন স্যার আমার ক্যাশের ক্ষেত্রে ইনভেস্টেড ইন বিজনেস ডেবিট হচ্ছে 1000 আর ক্যাশ পেইড ফর রেন্ট ক্রেডিট হচ্ছে 2000। আমি স্যার ব্যালেন্সে কি লিখবো, মাইনাস লিখবো? বুঝিনি কথা, একবার বলো তো। স্যার মনে করেন স্যার জেনারেল লেজারে আমার ক্যাশের এন্ট্রি দুইটা, একটা এন্ট্রি হচ্ছে ক্যাশ ইনভেস্টেড ইন বিজনেস যেটা ডেবিট 1000, আর সেকেন্ড এন্ট্রি হচ্ছে ক্যাশ পেইড ফর রেন্ট, ওটা ক্রেডিট সাপোজ 2000। আমার স্যার ব্যালেন্স এখানে কি লিখবো, মাইনাস 1000? মাইনাস দিয়ে রাখবা, ব্র্যাকেট দিয়ে রাখবা। স্যার বুঝি না, কি বললেন স্যার? মাইনাস দিয়ে রাখবা, ব্র্যাকেট দিয়ে রেখে দিবা, সমস্যা নাই তো। ওকে স্যার। এটা তোমার এটা হওয়াটা রেয়ার, কারণ শুরুতে ইনভেস্টমেন্ট থাকে তো, ইনভেস্টমেন্ট বড় হয়, সো এটা কম হওয়ার কথা না। 1000 ইনভেস্ট 2000 রেন্ট, এটা তো বাস্তব না জিনিসটা। আচ্ছা, আর কারো কোনো ইস্যু? স্যার যদি অ্যাসেটে সবগুলো পার্টি যদি যোগ করি, ওইটা করার পরে ওইটা যদি হচ্ছে পরে আবার হচ্ছে লায়াবিলিটির সাথে যোগ করতে হয়, তাহলে যদি স্যার সবগুলো একই কলামে যদি করি তাহলে কি কোনো প্রবলেম হবে? সব এক কলামে কিভাবে করে? আবার অ্যাসেটে পার্টি আছে না, সব পার্টিগুলো সামনাসামনি নামাবো, তারপর সেটা যোগ করবা। বুঝলাম। জি স্যার। স্যার বছরের শুরুতে যদি একটা ফিনিশ গুডস ইনভেন্টরি কস্ট দেওয়া থাকে, তারপর যদি বলে যে কোম্পানি ডিসাইডেড টু ম্যানুফ্যাকচার ফিনিশ গুডস অফ একটা নির্দিষ্ট অ্যামাউন্টের, বাট এট দি এন্ড অফ দ্য ইয়ার ফিনিশ গুডস ইনভেন্টরি ওয়াজ এত, তাহলে স্যার এখানে সিওজিএমটা কিভাবে ক্যালকুলেট হবে? আমি সিওজিএমটা কি কেন করতে দেবো বলো? আমার তো প্রথমে ইনভেন্টরি কস্ট না, যেটা সেটা হলো বিগিনিং ইনভেন্টরি, যেটা আমার আগের বছর হয়ে গেছে, ওটা অবশ্যই হইতে পারে ডাব্লিউআইপি বা ফিনিশ গুডস। ফিনিশ গুডস হলো সিওজিএস হবে, আর ম্যানুফ্যাকচার সিওজিএম হবে। ইজি তো, তোমার নিয়ম তুমি বর্তমান প্লাস আগে যোগ করবা, করে লাস্টে একটা বাদ দিবা, তাহলে সিওজিএম চলে আসবে। যে কত টাকা গুডস তুমি প্রিপেয়ার করে ফিনিশ গুডস ট্রান্সফার করলা। আচ্ছা স্যার, বুঝতে পারছি। এই শর্ট করো, আর কাজে তাড়াতাড়ি বলো। স্যার একটা প্রশ্ন আসছিল যে ডিফাইন গেইন ইন ডিসপোজাল অন প্ল্যান্ট অ্যাসেট, এটা আসলে কি এক্সপ্লেইন করব? এগুলা কি গেইন অন ডিসপোজাল মানে কি? এটা কি রেভিনিউ না এক্সপেন্স, কোনটা? রেভিনিউ স্যার, রেভিনিউ অ্যাড করবা। স্যার এটা আপনার শীটেও পাই নাই স্যার, কোথায় শীটে পাবা না তো, এদের ট্রিক কোশ্চেন বোঝা যাচ্ছে। এটা আমি বলেছি যে এখান থেকে ডিসপোজাল আইটেম সেল করে টাকা পাচ্ছে, এটা রেভিনিউতে অ্যাড হবে, ক্যাশে অ্যাড হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। লোন নিলে স্যার টিউবুলার অ্যানালিসিসটা কি হবে স্যার? লোন নিলে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল হবে। লোন কি ধার না? জি স্যার। তাহলে ব্যাংক লোন কি স্যার নোট পেয়েবল না অ্যাকাউন্টস পেয়েবল? সেটা যদি উল্লেখ থাকে নোটস আর নোটস চেক নোট থাকে, আচ্ছা র্যাপিড করা, আর করতে পারবো না, ফ্যামিলির মধ্যে আছি, ঝামেলা শেষ। স্যার আসসালামু আলাইকুম। ওকে, বেস্ট অফ লাক। কি বলো স্যার? সেট কেমন হবে স্যার? মানে কই থেকে কোন সেট হবে? মানে এতদিন কোশ্চেন ব্যাংক দেখেও পাও নাই, এত স্টাডি করে পাও নাই, এগুলা বলে দেয় টিচাররা, বলে দেয় সবসময় কোন সেট হতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ। মানে লিমিটই ক্রস করে ফেলতেছো। ঠিক আছে, হ্যাঁ, এটা যখন কোশ্চেন ব্যাংক ঘাটছো, ওটা দেখে একটা আইডিয়া হওয়া উচিত। ওকে, রাখলাম, হ্যাঁ।
যে ভালো করে শোনো, পরীক্ষা দাও। আমি একটা যেটা বলেছি, ভুলগুলা বলেছি, আগে ডেবিট পার্টি জানানোর সময়, তারপর ক্রেডিট পার্টি, এবং পুরোপুরি লিখবা কোন ধরনের এক্সপেন্স, কোন ধরনের লায়াবিলিটি, ভেঙে ভেঙে লিখবা জানা করার সময়। কোনটা কমনলি খালি এক্সপেন্স লিখবা না, প্লাস মাইনাস ঠিক মতো দিবা, এই মাথায় রাখবা, ক্যালকুলেশন ঠিক মতো করবা, দেখবা কোশ্চেন একদম সহজ। ওকে ওকে, ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম কারণ হয়েছিল, হ্যাঁ কারো কি হয়েছিল কোনো আর? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। জার্নালে স্যার কি এক্সপ্লেনেশন দেওয়া লাগবে? হ্যাঁ লাগবে তো, জার্নালে দুটোতে এক্সপ্রেশন লাগবে। জার্নালে যেটা লিখবো সেটাই তুমি রেজাল্টে লিখে দিবা, তোমার দুটো একসাথে কাজ হয়ে যাচ্ছে। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, এনি মোর কোশ্চেন? Okay, otherwise I'll quit. Okay, best of luck.